প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এইচএসসির হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অষ্টম অধ্যায় দৃশ্যমান ও অদৃশ্যমানের কিছু গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে, এবং সূত্র আলোচনা করার পর আমরা একটা অঙ্ক সলিউশন করব। সাধারণত আমরা জানি যে দৃশ্যমান ও অদৃশ্যমান অধ্যায়টা মূলত অবচয় কেন্দ্রিক, মূলত মেশিনের অবচয় নিয়ে মূলত এই অধ্যায়টা গঠিত। আর এই অবচয় নির্ণয় করার পদ্ধতি হচ্ছে দুইটি, বিশেষত দুইটি। আরও একটি রয়েছে বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতি বা এই উৎপাদন একক পদ্ধতি, সেগুলো তেমন ইম্পর্টেন্ট নয়। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে দুইটি পদ্ধতি, একটি হচ্ছে সরলরৈখিক পদ্ধতি আর অন্যটি হচ্ছে ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতি। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে আমাদের অধিকাংশই অঙ্কগুলো থাকে। সরলরৈখিক পদ্ধতিতে যদি আমাদের অবচয়ের হার নির্ণয় করতে হয়, তার সূত্রটি হচ্ছে, অবচয়ের হার নির্ণয় সূত্র হচ্ছে উপরে লিখতে হবে আমাদের 100% আর নিচে লিখতে হবে আয়ুষ্কাল বা বছর। আর যদি আমাদের অবচয় বের করতে হয় সরলরৈখিকের নিয়মে, তাহলে ক্রয় মূল্য বিয়োগ ভগ্নাবশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল, এই সূত্রের অবলম্বনে আমাদের অবচয় বের করতে হয়। আর যদি আমাদের প্রশ্নে আয়ুষ্কাল না দেওয়া থাকে, যদি শুধু অবচয়ের হার দেওয়া থাকে, তাহলে আমরা সরলরৈখিক পদ্ধতিতে কীভাবে অবচয় বের করব, তার সূত্রটি হচ্ছে এরকম যে অবচয় সমান সমান অবচয়যোগ্য মূল্য গুণ অবচয়ের হার, যদি প্রশ্নে বলা থাকে। আর সবচেয়ে বেশি ব্যবহৃত হয় আমাদের এই সূত্রটি অবচয়ের নির্ণয়ের ক্ষেত্রে, সরলরৈখিকের ক্ষেত্রে আর কি। তারপরে আমরা চলে যাচ্ছি ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে। এইটিও বেশ ইম্পর্টেন্ট। ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে আমাদের যদি অবচয়ের হার নির্ণয় করতে হয়, তাহলে উপরে লিখতে হয় 100%, আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে এবং 2 দ্বারা গুণ করতে হয়। এটা হচ্ছে অবচয়ের হার নির্ণয়ের। আর যদি আমাদের অবচয় নির্ণয় করতে হয় ক্রমহ্রাসমান জ্যার পদ্ধতিতে, তাহলে প্রথমেই লিখতে হবে আমাদের ক্রয় মূল্য, এবং ক্রয় মূল্যকে আমাদের অবচয়ের হার দ্বারা গুণ করতে হবে, তাহলে আমাদের কাঙ্ক্ষিত অবচয়টা পেয়ে যাব ক্রমহ্রাসমানের ক্ষেত্রে। এই ছিল মূলত দুইটি পদ্ধতির কাজ। এছাড়াও আমাদের এক্সট্রা কিছু সূত্র আমাদের প্রয়োজন পড়তে পারে, যেগুলো মূলত আমাদের ক দাগে আসে। যেমন অবচয়যোগ্য মূল্য নির্ণয় করা বলা থাকতে পারে প্রশ্নে। অবচয়যোগ্য মূল্য বলতে আমাদের বোঝানো হয়েছে যে ক্রয় মূল্য থেকে আমাদের ভগ্নাবশেষ মূল্য বাদ দিতে হবে। ক্রয় মূল্য হচ্ছে আমাদের একটা মেশিন আমদানি করতে বা মেশিন ক্রয় করতে তার পিছনে যাবতীয় যা খরচ হয় তাকে মূলত ক্রয় মূল্য বলে। মানে প্রাথমিক যে এই মূল্যটা থাকে ক্রয়ের, তার সাথে আমাদের বহন খরচ যোগ হয়, আমদানি খরচ এগুলো যোগ হয়, সংস্থাপন খরচ এগুলো যোগ হয়, তাহলেই আমাদের যে ব্যয়টা হয় এটাকে বলা হয় ক্রয় মূল্য। আর ভগ্নাবশেষ মূল্য হচ্ছে এই মেশিনটাই আমাদের আয়ুষ্কাল শেষে, মানে 4 বছর বা 5 বছর পরে যে একটা নির্দিষ্ট টাকায় বিক্রি করা হয়, যেমন 20,000, 30,000 বা 50,000 টাকায় বিক্রি করা হয়, তাকেই ভগ্নাবশেষ মূল্য বলে। তারপর আরও একটি সূত্র হচ্ছে লাভ ক্ষতি নির্ণয় সূত্র হচ্ছে বিক্রয় মূল্য বিয়োগ বইমূল্য। আর বইমূল্য নির্ণয়ের সূত্রটি হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ পুঞ্জীভূত অবচয়। এই টেকনিকে আমরা মূলত বইমূল্যটা বের করি। সর্বশেষ যে সূত্রটি, এটি হচ্ছে আমাদের বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে যদি বলা হয় যে অবচয় বের করো, বর্ষ সংখ্যা সমষ্টি পদ্ধতিতে যদি বলে অবচয় বের করো, সেই অবচয় বের করার সূত্রটি হচ্ছে অবচয়যোগ্য মূল্য গুণ, নিচে মোট বছর হবে আর উপরে থাকবে স্বাভাবিক যে বছরটা। মোট বছর বলতে বুঝাচ্ছি আমি যে যদি এই প্রশ্নে বলা থাকে যে এই টোটাল আয়ুষ্কাল হচ্ছে 5 বছর, এরকম যদি বলা থাকে, তাহলে কীভাবে আমরা মোট বছর বের করবো, তাহলে প্রথমে লিখবো 5, তারপরে যুগ চিহ্ন দিয়ে লিখবো 4, তারপরে লিখবো 3, তারপরে 2, তারপরে 1, আর এইগুলোকে আমরা যোগ করবো, তাহলে আমরা পাবো 15। এই 15কে আমি বুঝিয়েছি মোট বছর, আর এখানে শুধু বছর বলতে বুঝিয়েছি এখানে 5। হ্যাঁ, তারপরে যখন আবার এরপরের বছর বের করবো, তাহলে এখানে এই 5-এর জায়গায় 4 ব্যবহার করবো, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। এই ছিল মূলত বর্ষ সংখ্যার কাজগুলো। এই অধ্যায়ে আরও কিছু বিষয় আছে। জাবেদা, আমাদের 3টা জাবেদা একদম ফিক্সড আকারে জানতে হবে। এই হচ্ছে আমাদের জাবেদাগুলো, গুরুত্বপূর্ণ 3টি জাবেদা। প্রথম জাবেদাটি হচ্ছে আমাদের সম্পদ ক্রয়ের জাবেদা। মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এখানে যে সম্পদ থাকে, যদি এখানে আসবাবপত্র বলা থাকে আমরা এখানে লিখবো আসবাবপত্র, এখানে যদি যন্ত্রপাতি বলা থাকে আমরা এখানে লিখবো যন্ত্রপাতি। তাহলে নির্দিষ্ট সম্পদটা হচ্ছে ডেবিট আর নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। দ্বিতীয় ধাপে আমার জাবেদা দিতে হয় অবচয় ধার্যের জাবেদা। এই 3টি জাবেদাই হয় স্বাভাবিকভাবে। অবচয় ধার্যের জাবেদা হচ্ছে অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। সর্বশেষ জাবেদা হচ্ছে অবচয় বন্ধের জাবেদা। অবচয় বন্ধের জাবেদা হবে আয় বিবরণী ডেবিট আর অবচয় হিসাব ক্রেডিট। আমরা এখানে আয় বিবরণী না দিয়ে আমরা আয় সারাংশও ব্যবহার করতে পারি, আয় সারাংশ হিসাবেও দিতে পারি, কিন্তু সবচেয়ে বেটার হয় আয় বিবরণী ইউজ করলে। এই ছিল মূলত এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু সূত্র। আর এছাড়া যদি আমরা আরেকটু বিশদ আলোচনা করতে চাই, তাহলে আমাদের
এই আরও দুইটি জাবেদা দিতে হয় যে মেশিন বিক্রিকালে যদি আমাদের ক্ষতি হয় বা আমাদের লাভ হয়। তাহলে যদি প্রশ্নে বলে যে মেশিন বিক্রয় করা যদি হয় লাভ হয়, তাহলে তার জাবেদারা কীরকম হবে? তাহলে আমাদের 4টা সেগমেন্টে জাবেদারা দিতে হবে। প্রথমে লিখতে হবে নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অপচয় ডেবিট, মেশিন বিক্রয়জনিত লাভ হচ্ছে ক্রেডিট, আর মেশিন হিসাব ক্রেডিট। এই 4টা হচ্ছে আমাদের, যদি মেশিন আমরা লাভে বিক্রি করি তাহলে এই 4টা জাবেদা দিতে হয়। আর যদি এরকম হয় যে না, ক্ষতিতে বিক্রি করা হয়েছে, ক্ষতিতে বিক্রি করা হলে মেশিনের জাবেদারা হবে এরকম যে নগদান ডেবিট, আমি ক্ষতিতে বিক্রি করি, আমি নগদ টাকা তো কিছু না কিছু পাবো, যার জন্য আমার নগদ টাকা বৃদ্ধি পাবে, নগদান হিসাব ডেবিট, পুঞ্জীবিত অপচয় হিসাব হবে ডেবিট, আর মেশিন বিক্রয়জনিত ক্ষতি এটা হবে ডেবিট, শুধু মেশিন হিসাবটা হবে ক্রেডিট। এই হলো 4টা সেগমেন্টে আমার মেশিন ক্ষতির জাবেদা। এছাড়া এই অধ্যায় আর কোনো জাবেদা আর কোনো কাজ নেই, আমি যেগুলো দিয়েছি সেগুলোই যথেষ্ট।